সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ, বিতর্ক ছড়ায় জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। পরাজয়ের গ্লানি থেকেই সংবিধান পরিবর্তনের দাবি, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জনগণের অধিকার সংরক্ষণের সাথে সম্পর্কিত, এই জন্যে এই প্রত্যেকটি বিষয়ই আমাদের সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে এই সংসদে উত্থাপন করা হোক এবং আমরা তাতে আলোচনায় অংশ নিতে চাই। কোথায় জুলাই আদেশ আর কোথায় জুলাই সনদ, আমরা জাতিকে পরিষ্কার করতে চাই। জ্বালানি সাশ্রয়ে নতুন সময়ে চলছে অফিস, সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট। চলমান সংকটের কারণে বাড়তে পারে নিত্যপণ্যের দাম। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের। স্টার সানডেতে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ক্রু উদ্ধার অভিযানে একাধিক মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের। কয়েক ডজন যুদ্ধ বিমানে অংশ নেন শত শত সেনা, বললেন ট্রাম্প। বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা, কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোট সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে রোববার উত্তপ্ত সংসদ। কোনো রকম বিতর্ক ছাড়াই জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর পরাজয়ের গ্লানি থেকেই ৭২-এর সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। আর এছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের বয়সসীমা নির্ধারণ ও সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ হয় সংসদে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা 2টি অধ্যাদেশকে আইনি রূপ দিল ত্রয়োদশ জাতীয় সংসদ। 2 দিন সাপ্তাহিক ছুটি শেষে রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদে প্রশ্নোত্তর সহ অন্যান্য বিষয়ের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন পদ্ধতিতে সরকারি দলের মুলতবি প্রস্তাব। এতে অংশ নেন জুলাই আহতরাও। এই বিষয়গুলোর কথা তিনি সেখানে বলেছেন এবং বলেছেন এটা বাস্তবায়নের পথরেখা কি হতে পারে, সেই নিয়ে আজকের এই মুলতবি প্রস্তাব। কোন রকম বিতর্ক ছাড়াই জুলাই সনদ মেনে নিতে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের অবস্থান তুলে ধরেন। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, পুরো জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, এটি নিয়ে রাজনীতির দরকার নেই। আমরা প্রয়োজন ক্ষেত্রে সংবিধানের সংশোধন মানি, আমরা জুলাই সনদ সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়টা মানি। এই কোনো জায়গায় অমান্যের কোনো জায়গা আমাদের পক্ষ থেকে নেই। সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেইগুলো ইনকর্পোরেট করব, সেইটাই জুলাই সনদে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত, এটা লিগাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া। এই গুজামেল দিয়ে একটা জনগণকে গণভোট দিতে বাধ্য করছে, আমরা তো মানবো। আসুন সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি, কোনটা কি করা যাবে। আপনারা সংস্কার বলছেন, আমরা বলছি সংশোধন। ঠিক আছে, আপনারা মনে মনে খুশি থাকলে অসুবিধা নেই সংস্কার নিয়ে, কিন্তু সংবিধান তো অ্যামেন্ডেড হবে, সংশোধিত হবে, এই সংসদেই হবে, এই জাতীয় সংসদেই হবে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। এছাড়াও সরকারি স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থায় সরাসরি নিয়োগের সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026ও পাশ হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি এখন স্থায়ী আইনে পরিণত হলো। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026 পাশ হলো। এর আগে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, গুম সংক্রান্ত প্রস্তাবিত আইনে গুমের সাথে জড়িতদের কঠোর সাজার বিধান করা হবে। এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই
ছাড়া না পাই। 2024 সালের আগস্ট থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত সারা দেশে তদন্ত ও যাচাই বাছাইয়ের মাধ্যমে 481 জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অমুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান 133টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানান। জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে এখনই আলোচনা হচ্ছে না। মাইকে শোনা যাচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি না। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা নির্ধারণ করেছে সরকার। একথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। আর তাই কাউকে জ্বালানি মজুদ না করার অনুরোধ জানান। অন্যদিকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন অফলাইন ক্লাসের বিষয় আগামী 9 এপ্রিলের মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। ইরান যুদ্ধের প্রেক্ষিতে জ্বালানির খরচ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সন্ধ্যা 6টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিল দোকান মালিক সমিতি। তাদের দাবি এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এর সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। এই যুদ্ধ এত লম্বা হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী 1 বৈশাখ এবং ঈদুল আজহায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। সাপ্তাহিক ছুটির দিনও আমরা ব্যবসায়ী গোষ্ঠীর সাথে আমরা বসেছিলাম, সেখানে তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে একটি তাদের অ্যাপিল ছিল যে অন্তত আমরা এই সময়টা সন্ধ্যা 7টা পর্যন্ত করতে পারি কিনা। তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খুলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যাতে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত 1 ঘন্টা বাড়িয়েছেন, যাতে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট এবং দোকান বিপণী বিতান সমূহ খোলা রাখতে পারি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আশ্বস্ত করেন, এপ্রিল মাসে দেশে জ্বালানির কোনো সংকট হবে না। আগামী 3 মাসের মজুদ নিশ্চিত করতে চেষ্টা চলছে, কাজেই সমস্যা হবে না কৃষি সেচেও। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের মন্ত্রণালয় থেকে বলতে পারি যে এপ্রিল মাসে যে জ্বালানির চাহিদা, সেই জ্বালানির চাহিদা আমরা কাভার করতে সমর্থ হয়েছে। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। ডিজেলের ক্ষেত্রে তাই আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। আমরা তাদেরকে অনেকেই সাথেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। যদি এটা বাস্তবায়ন হয়, আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এদিকে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বিদ্যুৎ সাশ্রয় করতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন কার্যক্রমের পরিকল্পনা চূড়ান্ত হবে বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে। তার আগে কোন প্রক্রিয়া ভালো হবে সে বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায় ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেট মিটিংয়ে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। তিনি আরো জানান, মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা আগে থেকে জানতাম না। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জ্বালানি সংকট মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আগামীতে সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা প্রকাশ করেন। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এইসব কথা বলেন ম্যাক্রো অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বৈদেশিক তহবিলে চাপ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। জ্বালানি সংকট তো অতিরিক্ত সংকট। এখন এই যে সমস্যার কথাগুলো আমি বললাম, এর উপরে মরার উপর খাড়ার গা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ।
ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহ বিপর্যস্ত হওয়ায় বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে। এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন জ্বালানি তেল ও পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। সরকারের নানা উদ্যোগের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানি সংকট। সব পাম্পে মিলছে না জ্বালানি তেল, আর যেখানে তেল মিলছে সেখানে দীর্ঘ সারি। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। রাজধানীতে জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত তেল। সংকটের নেপথ্যে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন অনেকে। প্রয়োজনে তেলের জন্য বাড়তি দাম গুনতে রাজি, এমন মন্তব্য করেছেন তীব্র ভোগান্তি সহ্য করে লাইনে থাকা ভুক্তভোগীরা। যদিও বর্তমান পরিস্থিতিতে দাম না বাড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন অনেকে। 3 ঘন্টা খাড়াই রয়েছি তেলের জন্য, অসত তেল পাইতে আসি না। পর্যাপ্ত পরিমাণ হয় না তো, এই যে 10-12 লিটার তেল দেবো আর কি, এই 5-6 ঘন্টা থাইকে এরকমের আর কি। আমরা তো পেট্রোল অকটেনের সমস্যা হওয়ার কথা না আমাদের, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কিন্তু পেট্রোল আর অকটেনে। প্রয়োজনে তেলের দাম বাড়াই দিই, কিন্তু আমরা এই ঝামেলা ফেস করতে চাই না। পাম্প কর্তৃপক্ষের দাবি, তেলের চাহিদা বাড়লেও ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়নি, ফলে মজুদ ফুরিয়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। জানেন, আমার 27,000 লিটার প্রতি 2 দিন দিলে এই ডিমান্ড থাকবে না। যেহেতু 13 দিচ্ছেন, আমার লাগে 27, তাহলে ওই 13 গ্যাপ থাকতেছে প্রতিদিন, কিন্তু 13 গ্যাপ থেকেই যাচ্ছে। এই কারণে এত লম্বা লাইন। গাড়িটা 13 লিটার তেল ধরেন, ও না নিলেও চলতো, 200 টাকার তেল যাচ্ছে না, তারপরে নিচ্ছে। গাড়িতে 11 লিটার তেল আছে, কিন্তু স্বাভাবিক সময় জীবনেও আসতো না সে। বাংলাদেশে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের, অথচ অনেক পাম্পে ডিজেল পর্যাপ্ত থাকলেও টান পড়েছে অকটেন ও পেট্রোলে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। বেটার বাংলাদেশ গড়তে সব ধর্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিস্টান সম্প্রদায়ের স্টার সানডের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একই দিনে রাজধানীতে স্টার সানডে উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইস্টার সানডে উপলক্ষে রোববার বেলা 12:15টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানকে পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানান। পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানাতে এসে খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের প্রোটেস্ট্যান্ট প্রতিনিধিরা দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানান। প্রথম দাবিটি ছিল যে পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট যেন পুনর্গঠন করা হয়। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়। এদিকে বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট ম্যারিজ ক্যাথলিক চার্চে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু মানুষ জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। বিএনপি এই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে। জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক ব্যক্তি, মানুষ বা দল যাই বলেন, তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এটা আমাদের কমিটমেন্ট, কারণ আমরা এর জন্য লড়াই করেছি 15 থেকে 16 বছর। তিনি বলেন, অসাম্প্রদায়িকতার ভিত্তিতে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলাই এই সরকারের লক্ষ্য। সরকারের স্বল্প সময়ের মধ্যেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সংবিধানের সংস্কার না সংশোধন, এই ইস্যুতে পরস্পর বিপরীতমুখী অবস্থানের সরকার ও বিরোধী জোট। এমনকি তামাদি হওয়ার পথে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অন্তত 20টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। ফলে সংসদ ছেড়ে আন্দোলনে জামায়াত, এনসিপি। এমন বাস্তবতায় আবারও কি উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি আর জটিল হচ্ছে পরিস্থিতি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কার প্রশ্নে বিরোধী দলকে এখনো আস্থায় আনতে পারেনি সরকারি দল। এছাড়া সংখ্যাগরিষ্ঠতার কারণে সংসদের সরকারি দলের অনমনীয় আচরণে রাজনীতির আকাশে বাড়ছে কালো মেঘের ঘনঘটা, উড়িয়ে দেয়া যায় না ঝড়ের শঙ্কা।
24 জুলাইয়ে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলন শেষে দায়িত্ব নেয়ার পর অধ্যাপক ইউনূস সরকারের মনোযোগের তালিকায় শীর্ষে ছিল রাষ্ট্র সংস্কার। সে লক্ষ্যে 18 মাসের মেয়াদে গড়ে প্রতি 4 দিনে একটি করে অধ্যাদেশ জারি করে তারা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে এই অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গঠন করে সংসদীয় কমিটি। সেই কমিটির সুপারিশের পর বোঝা যাচ্ছে 133 অধ্যাদেশের মধ্যে গণভোট বিচার ব্যবস্থা সংস্কার, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন সংস্কার সহ কমপক্ষে 20টি অধ্যাদেশ আপাতত আইনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এই আইনগুলো আর হবে কি হবে না, এটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। যেই সংস্কারের জন্য মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, তার প্রতি অনীহা তারা প্রদর্শন করছে। এখনো মনে হয় যেন পুরনো পথেই হাঁটছে। 2/3 বেশি সংসদে সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ। আইদার সরকারি দল এই প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা কি কারণে দরকার এইটা তারা বুঝতে পারছেন না, অথবা তারা আসলে অতীতের মতোই হচ্ছে গিয়ে সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ এই প্রতিষ্ঠানগুলোর উপরে স্থাপিত করতে চাচ্ছেন। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে নিয়ে দিনের পর দিন বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন, প্রণয়ন করে জুলাই সনদ। এই সনদের অনেক প্রস্তাব নিয়ে দ্বিমত থাকলেও তা স্বাক্ষর করে বিএনপি সহ প্রায় সবগুলো রাজনৈতিক দলই। তবে এই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছিল বিএনপি। জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে অনেক গ্যাপ আছে। বিএনপির প্রশ্নটা হচ্ছে যে আমরা জুলাই সনদ যেটাতে আমরা স্বাক্ষর করলাম, সেই স্বাক্ষর অনুসারে তো আদেশটা জারি করা হলো না, আদেশটা নতুন কিছু নিয়ে আসা হলো। তো সেই নতুন কিছুটা কোথায় থেকে আসলো সেটা তো আমরা একমত ছিলাম না। ওই জায়গায় হচ্ছে মূল বিষয়টা। একদিকে হচ্ছে কি জুলাই চার্টারকে সে জুলাই চার্টারের এই নিয়োগের ব্যাপারটাকে সে রিজেক্ট করছে, বলছে আমার নোট অফ ডিসেন্ট আছে। তো আমি যদি সেটা মেনেও নেই যে তার নোট অফ ডিসেন্ট আছে, সেই অনুযায়ী সে বাস্তবায়ন করতে চায়, তাহলে তো তাকে বলতে হবে যে তার যে নিজস্ব অঙ্গীকার ছিল 31 দফায় এবং ম্যানিফেস্টোতে, সেই অনুযায়ী সে কিভাবে কাজ করছে। সংসদে সংস্কার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান কি আবারও রাজনীতির আকাশে কালো মেঘ ডেকে আনবে, এমন প্রশ্ন উঠছে। এটা গণ অভ্যুত্থানের ভিত্তিতে যেখানে সব দল অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন এত দ্রুত আমাদের এই একতাটা ভেঙে যাওয়া, সংসদে বসে সমস্যার সমাধান না করে রাজপথে এটা নিয়ে যাওয়া, এটা দুঃখজনক, এটা কল্যাণকর হবে না আমাদের জন্য। আপনি যখন সংসদ থেকে বিষয়গুলো বাইরে নিয়ে যাবেন, তখন কিন্তু কর্মীরা এর সাথে যুক্ত হবে, ফলে এমন হতে পারে যে এটি রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের হাতের বাইরে চলে যেতে পারে, আবারও রাজনীতি সহিংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক বিরোধিতা আপাতত আলোচনার টেবিলে রেখে বৈশ্বিক উত্তেজনার যে প্রভাব বাংলাদেশে পড়েছে তা মোকাবেলার উপায় খুঁজতে মনোযোগী হওয়া প্রয়োজন সরকার এবং বিরোধী দলের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানে ভূপাতিত হওয়া একটি মার্কিন F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধ বিমানটি ভূপাতিত হয়। ইরানের দাবি, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। প্রায় 48 ঘন্টা পর এক নাটকীয় অভিযানে মার্কিন উদ্ধারকারী বাহিনী নিখোঁজ ক্রুকে নিরাপদে ফিরিয়ে আনে। রোববার এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী পাইলটকে উদ্ধারের সময় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং গোলাগুলির ঘটনাও ঘটে। এর আগে ইরান ওই পাইলটকে আটক করার জন্য পুরস্কারের ঘোষণা দেয়। পাইলটকে সফলভাবে উদ্ধারের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান বেনিয়ামিন নেতানিয়াহু। এই উদ্ধার অভিযান কাউকে পেছনে ফেলে আসা হবে না, এই পবিত্র নীতিকে আরো শক্তিশালী করেছে। এটি একটি অভিন্ন মূল্যবোধ যা আমাদের উভয় দেশের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। এই উদ্ধার অভিযানে ইসরায়েলের সম্পৃক্ততার ইঙ্গিত দেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার প্রশংসা করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টুস। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে পাইলটের অবস্থান সম্পর্কে কিছুই জানায়নি, তবে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ওয়াশিংটন। চন্দ্রা, নিউজ 24। বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠন করা কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির প্রধান জানান, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে নির্বাচন সুন্দরভাবে আয়োজনের সুপারিশ করেছেন তারা। এদিকে বিষয়টি বিচারাধীন থাকায় কমিটির তলবে হাজির হননি বলে
ব্যাখ্যা দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এর সত্য মিথ্যা যাচাইয়ের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিতে একের পর এক পরিচালকের পদত্যাগ। শনিবার বোর্ড মিটিং শেষ হতেই পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। আমিনুল ইসলাম বুলবুলের কমিটির 7 জনের মতো পরিচালক এ পর্যন্ত পদত্যাগ করেছেন। এরই মাঝে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে এনএসসিতে। সেই কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান। তবে প্রতিবেদনে কি আছে এ নিয়ে বিস্তারিত কিছুই বলতে রাজি হননি তিনি। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে এসে। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধেও ছিল অভিযোগ। তবে তদন্ত কমিটি ডাকলেও তাতে সাড়া দেননি সাবেক এই উপদেষ্টা। আসলে জিজ্ঞাসা করলাম যে আমি যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু ডিসিশন করে বসে নেই, ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। সেই কমিটির সাথে দেখা না করার কারণ ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন কারণ। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী কথা বলেন এ বিষয়ে। আসিফ মাহমুদের বক্তব্য সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন দেশবাসীর ওপর। আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডে অস্থিরতা চলছে। এমন সময় এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন 6 মাস বোর্ড চালালেও একদিনও শান্তিতে কাজ করতে পারেননি। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।